29 থেকে 32 AB হিসেবে রাখা আছে। এই ক্লাসগুলো হচ্ছে প্রোজ পোর্শনের ক্লাস। তো ক্লাসগুলো যে আছে এগুলো একটা কোর্সের মতন রাখা হয়েছে। মোটামুটি 4টি ফেজের ক্লাস আছে। প্রথম ইনিশিয়াল তোমাদের প্রথম 3 মাসের ক্লাস, মানে 12 পর্যন্ত, 1 থেকে 12। দেন 2 মাসের ক্লাস 13 থেকে 20 পর্যন্ত। দেন আবার 2 মাসের ক্লাস, মানে 21 থেকে 28 পর্যন্ত। আর লাস্ট স্টেজ হচ্ছে 29 থেকে 40 পর্যন্ত। তো 29 থেকে 40 পর্যন্ত যে ক্লাসগুলো আছে এগুলো যথেষ্ট কঠিন বিষয়গুলো রাখা হয়েছে। পালি পড়তে গেলে সবচেয়ে কঠিন যেগুলো আছে সেগুলো। এর মধ্যে 3 মাসের মধ্যে প্রোজের ক্লাস হবে। প্রোজ মানে হচ্ছে সেকেন্ড পেপারের যে সেকশন বি আছে, যে জায়গাটা পালিতে লিখতে হবে 100 নাম্বার, তার মধ্যে থেকে দুটো 30 নাম্বার কোশ্চেন আছে, আর 40 নাম্বারের আছে ছন্দ অলঙ্কার। এর মধ্যে থেকে ছন্দ অলঙ্কারটা হয়ে গেছে, এবং সেকেন্ড পেপার থেকে ফার্স্ট হাফে যে হিস্ট্রি পোর্শন আছে সেটাও হয়ে গেছে। দ্যাট মিন সেকেন্ড পেপার থেকে 100 নাম্বার বাংলা নোট, 40 নাম্বার পালি নোট হয়ে গেছে 140 নাম্বার। বাকি পড়ে থাকছে 60 নাম্বার। সেই 60 নাম্বারের মধ্যে দুটো 30 নাম্বার কোশ্চেন লিখতে হবে। এর একটা 30 নাম্বার কোশ্চেনের জন্য প্রোজ থেকে 8টা ক্লাস হবে। নেক্সট মান্থে পোয়েট্রি থেকে আরও 8টা ক্লাস হবে। তো 30-30-60 যখন হয়ে গেল, সেকেন্ড পেপার পুরো কমপ্লিট। তো সেকেন্ড পেপার যখন কমপ্লিট হবে, আমি আশা রাখবো তোমরা পুরো সেকেন্ড পেপারে একটা যদি এক্সাম দিতে পারো। অর সেকেন্ড পেপারের যে পালি পোর্শন আছে, মানে দুটো 30 নাম্বার কোশ্চেন, প্রোজ পোয়েট্রি আর ছন্দ অলঙ্কারে 40 নাম্বার, টোটালটার উপরে এক্সাম। তো এটা হয়ে গেলে তারপরে ফার্স্ট পেপার থেকে তোমাদের গ্রুপ এ লিঙ্গুইস্টিক্স পোর্শন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গ্রুপ বি হচ্ছে পালি গ্রামার আছে, যেটা হয়নি, এটা তারপরে থার্ড মান্থে এখন থেকে ওটা হবে, পালি গ্রামারের ক্লাস। ট্রান্সলেশন মোটামুটি বেসিক্সগুলো হয়ে গেছে। ফার্দার সালের কোশ্চেন ট্রান্সলেশন যেটা, সেটা সি সিরিজের ক্লাস হিসেবে হবে। ওটা একটুখানি আমার একটু কাজ এখনও বাকি আছে বলে আমি ইমিডিয়েট শুরু করব না। আর গ্রুপ ডি এসে এটা কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস ফার্স্ট পেপার থেকেও বলা চলে গ্রামার পোর্শনটা শুধু বাকি আছে, ওটাও 1 মাসের মতন লাগবে। আর ট্রান্সলেশনের ফার্দার যেগুলো সেগুলো পরপর ক্লাস হবে সি সিরিজের হিসেবে। তো মোটামুটি এখন থেকে 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে আরও কিছু বিষয় আছে, আমি আরও এক্সট্রা কিছু তোমাদের পড়ানোর ভাবনা চিন্তা করেছি। তো প্রথমত হলো যে ডাইরেক্ট ট্রান্সলেশনে যাওয়ার আগে পালি পাঠমঞ্জরি বলে একটি বই আমি তোমাদের শেয়ার করেছিলাম। ওইটা থেকে অন্যান্য ব্যাচে আমি কিছুটা পড়ানো শুরু করেছি। আমার মনে হয় ওটা পড়লে খুব ভালো হবে। স্টিল যারা বইটা দেখেছো তাদের কিছুটা আইডিয়া হবে। তো দেখা যাক কতটা হয়। তবে এই জিনিসগুলো একটু ক্লাসের শিডিউলের বাইরেই রাখা হবে, কেননা যেহেতু এক্সট্রা জিনিস হচ্ছে, তো তাতে টাইমটা আরও বেশি লেগে যাবে। এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা আছে। তোমাদের কিছু রিভিশন ক্লাসের নিলে ভালো হয়। পুরানো জিনিসগুলো আমি অনেককেই দেখছি যে ভুলে গিয়েছে, জিরান্ড ইনফিনিটিভগুলো এখন ধরতে পারছে না, এরকম আছে। তো সেগুলো একটু রিভিশন ক্লাস নিলে ভালো হয়। তো সেগুলো পরের বিষয়। আপাতত ধারাবাহিকভাবে সিলেবাসের যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা যায়। তো 32-এর ক্লাসের মানে 29 থেকে 32-এ যে 8টা ক্লাস আছে, 1 মাস ক্লাস হবে। এটা হচ্ছে 30 মার্চের প্রোজ যে নোট লিখতে হবে সেটার জন্য। জেনারেলি এখান থেকে দুটো অপশান থাকে, তার মধ্যে একটা করতে হয়। দুটো অপশানের মধ্যে কোনো কোনো বছরে দেখা যায় হয়তো একটাই আসছে, মানে অপশান দেয়নি। সেটা পুরনো সালগুলোতে এরকম হতো। ইদানিং প্রায় দুটো করে অপশান থাকে, তার মধ্যে একটা লিখতে হবে। এই জায়গাটা যে পড়তে হবে, কেউ সিলেবাসটা যদি একটু দেখো, সিলেবাস থেকে সেকেন্ড পেপার দেখবো, পেপার 2 আছে। সেকশানে হচ্ছে যেটা হিস্ট্রি পোর্শন, সেকশান বি যেটা আছে 100 নাম্বার, এখান থেকে
একটা হচ্ছে পোয়েট্রি কোশ্চেন থাকে, পোয়েট্রিটা আমরা এখন পড়বো না, এটা পরে পড়া হবে। তার আগে হচ্ছে প্রোজ পোর্শন, ইউনিট 2 হিসেবে প্রোজ টেক্সট 30 মার্কস আছে। তো এই জায়গার সিলেবাসের স্ট্রাকচারটা আমরা একটু বুঝবো, তাতে এই জায়গাটা পড়তে আরও সুবিধা হবে। তো বেসিক্যালি ত্রিপিটক যে সাহিত্য সেটাকে কভার করে এই জায়গাটা রাখা হয়েছে। অ্যাকচুয়াল পালি লিটারেচারের বিষয় যদি বলা হয়, এইখান থেকে পড়া শুরু হলো, এবং এখানে যে সূত্রগুলি আছে বা নোট যেগুলো আছে সেখান থেকে খুব সুন্দর সুন্দর জিনিস পাচ্ছে, যে বুদ্ধিজম সম্পর্কে বা সেই বুদ্ধের সমকালীন ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। তো এখানে কিছুটা আইডিয়া রাখতে হবে, যেহেতু এটা লিটারেচার পোর্শন, এখানের একটা কনটেক্সটের ব্যাপার আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কি আছে। তো সেটা আইডিয়াটা রাখলে জিনিসগুলো একটা পড়তে সুবিধা হবে এবং সব কিছুই মুখস্থ করে লিখতে হবে না। তো এখানে দীঘনিকায় আছে, দীঘনিকায় থেকে কূটদন্ত সূত্র, মহাপরিনিব্বাণ সূত্র, সিঙ্গালবাদ সূত্র, তিনটে আছে এটা দীর্ঘনিকায়ের, যথারীতি পঞ্চম, ষোড়শ এবং 31 নম্বর সূত্র। দীর্ঘনিকায় 34টা সূত্র আছে আমরা জানি। আচ্ছা, এরপরে মধ্যমী নিকায় থেকে অরীয় পরিবেশনা সূত্র আছে, মধ্যমী নিকায় এটা 26 নম্বর সূত্র। এরপরে সংযুক্ত নিকায় থেকে ধম্মচক্র প্রবর্তন সূত্র আছে। অঙ্গুত্তর নিকায় থেকে হাউ ওমেন ওয়ার অ্যাডমিরেট টু সংঘ বলে একটা আছে, এটা অ্যাকচুয়ালি সংযুক্ত নিকায়ের একটি সূত্র, কিন্তু সেটি একটু এডিট করে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের যে পালি সিলেকশন আছে সেখানে রাখা হয়েছে, সেই পোর্শনটাই এখানে পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এটা এক্স্যাক্টলি ঠিক সূত্রটা তা না, এটা সেই সূত্রের একটা এডিটেড ভার্সন। এরকম আরও দু এক জায়গায় আছে। তাহলে ত্রিপিটকের সূত্রপিটক যে আছে সেখান থেকে দীর্ঘনিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় থেকে মোটামুটি 1-2 করে টেক্সট রাখা হয়েছে। ক্ষুদ্রক নিকায় যে আছে, ক্ষুদ্রক নিকায় থেকে বেশিরভাগই পোয়েট্রি আছে। পোয়েট্রি সেকশনটা দেখলে ওখান থেকে ধর্মপদ, সূত্রনিপাত, থেরগাথা, থেরিগাথা, এইগুলো থেকে পাঠ্য আছে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে জাতক, জাতক থেকে 2টো জাতক পাঠ্য আছে, দশরথ জাতক, শিবী জাতক। এই হলো। এবারে ক্যানোনিক্যাল লিটারেচার এখানে কভার হচ্ছে। নন ক্যানোনিক্যাল লিটারেচারের মধ্যে মিলিন্দ পৈহ থেকে আছে বাহির কথা, যেটা মিলিন্দ পৈহের চ্যাপ্টার 1, এবং অর্থকথা, মানে আরও পরের বুদ্ধ ঘোষ প্রভৃতির লেখার যে অর্থকথা সাহিত্য আমরা পালি সাহিত্যের ইতিহাসে পড়েছি, সেখান থেকে 2টো পিস আছে। একটা হচ্ছে অ্যানিহিলেশন অফ সাকিয়াস, এইটা হচ্ছে ভদ্রশাল জাতকের অর্থকথা থেকে আছে, জাতক অর্থকথা, যেটা বুদ্ধ ঘোষের লেখা, সেখান থেকে একটা এক্সট্র্যাক্ট বিএ পালি সিলেকশনে আছে, সেইটি এই অ্যানিহিলেশন অফ সাকিয়াস বলে নামকরণ আছে। এবং আরেকটি পিস আছে ম্যারেজ অফ বিশাখা বলে, এটা ধম্মপদ অর্থকথা থেকে এক্সট্র্যাক্ট নেওয়া হয়েছে। তো অল ওভার সিলেবাস যেটা করা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে ক্যানোনিক্যাল লিটারেচারের মধ্যে সূত্রপিটকের নিকায়গুলি থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, মিলিন্দ প্রশ্ন থেকে আছে, এবং অর্থকথা থেকে 2টো পিস নেওয়া হয়েছে। তো এই আইডিয়াটি রাখতে হবে, এবং প্রায়শই যখন কোনো নোট লিখতে হচ্ছে প্রোজ বা পোয়েট্রিতে, সেখানে সেই সূত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে এই জিনিসটি মেনশন করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই আইডিয়াটা একটা রাখতে হবে যে আমরা কি পড়ছি, কোথা থেকে পড়ছি বা কেন পড়ছি। এটা তার কারণ এটা থেকে অল ওভার একটা ক্যানোনিক্যাল নন ক্যানোনিক্যাল লিটারেচারের সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। তাহলে মেইন টেক্সট শুরু করা যাক। তো এখানে দীর্ঘনিকায়ের থেকে কূটদন্ত সূত্র আমরা আজকে পড়ব, পরের দিনে মহাপরিনির্বাণ সূত্র আছে। এগুলো সাজেস্টিভ ওয়েতে রাখা হয়েছে, পরে আমি ভাবনা চিন্তা আছে তোমাদের আরও কিছু এক্সট্রা পড়ানো হবে, সেটা সময় অনুসারে, যতটা সময় থাকবে সেইভাবে। তো এখানে কোশ্চেনগুলো একটু দেখা যাক। আচ্ছা, কোশ্চেন দেখার আগে কূটদন্ত সূত্র যে আছে, কূটদন্ত সূত্রের বেসিক যে আইডিয়া সেটা আমি বলছি, এটা খুব ভালোভাবে শুনবে, ক্লাস রেকর্ডিংও অ্যাভেলেবেল থাকছে। পালি নোটগুলো কিন্তু আইডিয়াটা যদি না বোঝো
এগুলো কিন্তু তৈরি করাটা বেশ কঠিন হয়ে যাবে। এবং এই যে পোর্শনের নোটগুলো আছে এগুলো আমি ভেবেছিলাম এই বছরে চেঞ্জ করব, কিন্তু সেটা সময়ের অভাবে পসিবল হয়নি। তো সেক্ষেত্রে পুরানো যে নোট ছিল সেগুলোই আছে। স্টিল এখানে বেশ কিছু জায়গায় ট্রান্সলেশন দেওয়া আছে, এবং তোমাদের পড়াতে গিয়েও আমি বেশ কিছু জায়গা থেকে গাইডেন্স করে দেবো যে যে জায়গাটা কঠিন আছে ল্যাঙ্গুয়েজ সরল কোনো ভাষায় করে নেওয়ার জন্য। এবং আরেকটি জিনিস করা হবে, সেটা হলো যে তোমরা নিজে থেকে পালিতে লেখার এবার থেকে চেষ্টা করবে। অল্প স্বল্প আমি দেখিয়ে দেবো। অলরেডি তোমাদের এসে বা ছন্দ অলঙ্কারের জায়গাতে আমি গাইড করেছিলাম যে এইটাকে এইভাবে লেখা যায়, ওইটাকে ওইভাবে লেখা যায়। এখানে এটা আরেকটু বেশি আমরা চেষ্টা করব, কেননা পালি থেকে যদি নিজেরা লেখাটা শিখে নাও সেক্ষেত্রে তোমাদের আর ভয়ের বিশেষ কিছু কারণ থাকবে না। কূটদন্ত সূত্র যে আছে, কূটদন্ত সূত্রে কূটদন্ত একজন ব্রাহ্মণের নাম। তিনি মগধের খানুমতো বলে একটি গ্রামে বাস করতেন। তো তার ইচ্ছা হয়েছিল যে তিনি মহাযজ্ঞ করবেন। তখন অন্যান্য ব্রাহ্মণরা তাকে বললেন যে আপনি শ্রমণ গৌতমের কাছে যান, তিনি জ্ঞানী ব্যক্তি, তিনি আপনাকে যজ্ঞ কীভাবে করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেবেন। কূটদন্ত ব্রাহ্মণ তিনি বুদ্ধের কাছে আসলেন, বললেন তার কি ইচ্ছা। তো বুদ্ধ তখন বললেন যে আপনার মতন অতীতে মহাবিজিত নামে একজন রাজারও ইচ্ছা হয়েছিল মহাযজ্ঞ করবেন। তিনি তখন তার রাজপুরোহিতের কাছে পরামর্শ চাইতে গেলেন। রাজপুরোহিত বলছেন যে এখন আপনার রাজ্য মানে অশান্ত হয়ে আছে, দস্যুদের চারিদিকের উপদ্রব, মানুষ রাস্তায় বেরোতে পারে না নির্ভয়ে। তো এই অবস্থায় আপনি যদি যজ্ঞ করেন সেটা শোভনীয় হবে না, তাহলে কি করণীয়? তো পুরোহিত বলছেন যে হয়তো আপনি ভাববেন যে ঠিক আছে, যে দস্যু আছে তাদেরকে দণ্ডদান করা হবে, তাহলেই সব উপদ্রব কমে যাবে। কিন্তু তাতে কিছু লোকজনকে ধরা যাবে, যারা ধরা পড়বে না তারা আবার উপদ্রব শুরু করবে। তা আপনি এক কাজ করুন, যারা চাষ করতে চাইছে তাদেরকে বীজ ধান দিন, যারা ব্যবসা করছে তাদেরকে মূলধন দিন, পুঁজি, আর যারা রাজকার্য করছে তাদের সঠিকভাবে বেতন দিন। তাহলে যে যার কাজে নিযুক্ত থাকবে, কারোর কোনো অভাব অনটন থাকবে না, দস্যুবৃত্তি করতে যেতে হবে না। এবং ওখানে একটু মজার একটি ছিল যে মানে বুকে ছেলে নাচিয়ে ঘুরে বেড়াবে এরকম। বাচ্চা ছেলেদের মানে কোলে ছেলে নিয়ে আনন্দ করে। সংসারী লোকের অন্যতম সুখের বিষয় হলো সন্তান, এবং সন্তানের জন্যই বলা চলে যে পরিশ্রম ইত্যাদি হয় মানে বিবাহের পরে। তার আগে নিজের অনেক ড্রিম টিমের ব্যাপার থাকে, পুরুষ নারী নির্বিশেষে, সেগুলো আস্তে আস্তে সন্তান হওয়ার পর জলাঞ্জলি দেয়া শুরু হয়। যাই হোক, তো এটা খুব ভালো একটা বলা হলো, রাজা সেইটি করলেন। তো রাজ্যে যখন এই দস্যুবৃত্তি কমে গেল 2 বছর পরে, মোস্ট প্রবাবলি 2 বছর সময় লেগেছিল, তারপর এসে বললেন যে হ্যাঁ আপনি যা বলেছিলেন সেগুলো হয়েছে। তো এইটি যজ্ঞের পূর্বকৃত্য হলো, অ্যারেঞ্জমেন্ট বা কিছু প্রিভিয়াস ওয়ার্ক। তারপর তিনি বললেন এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে রাজপুরোহিত যে যজ্ঞের বিধান দিচ্ছেন সেইটিকে তিনি বলছেন যে সেই যজ্ঞে 16 রকমের উপকরণ আছে, প্রপার্টিজ বা অ্যাক্সেসরিজ আছে, আর 3 রকমের সেখানে বিধি আছে। এখানে পালিতে নিচের দিকের একটা এতে দেখো আছে এই যে ত্রিবিধা যজ্ঞ সম্পদা ষোড়শ পরীক্ষা। এটা পরে আমি এক্সপ্লেন করছি। বেসিক্যালি যে কথাটি বললাম সেটার পালি 16 প্রকার উপকরণ আছে এবং 3 প্রকার বিধি আছে। 16টা উপকরণ কি? তো এইখানে পুরোহিত ব্রাহ্মণ বলছেন যে আপনি যে যজ্ঞ করবেন তার পূর্বে যারা ক্ষত্রিয় পরিষদ আছে তাদের কাছে অনুমতি নিন যে আমি যজ্ঞ করছি, আপনারা পাশে থাকুন। যারা অমাত্য পরিষদ আছে, অমাত্য মানে এখনকার আমলা টামলা যদি বলা যায়, তারা মানে আইপিএস আইএস অফিসার ইত্যাদি যে হয়। আর যারা গৃহপতি আছেন, গৃহপতি মানে হচ্ছে যারা ধনী বিজনেসম্যান যারা আছে সেই সময়ে, মানে বৈশ্য সম্প্রদায় বা যারা ইনভেস্টর বিভিন্ন সেই রকম,
ইদানিংকালে আম্বানি টাম্বানিদের বলা যায়। ক্ষত্রিয় মানে হচ্ছে যারা সেনার লোকজন, আর অমাত্য মানে হচ্ছে এই যারা শাসনতন্ত্রের যারা আছে, এক্সিকিউটিভ অফিসার যারা, তোমরা যেটা ভবিষ্যতে হতে চলেছ। আর হচ্ছে এই বৈশ্য সম্প্রদায়, আর বলছেন ব্রাহ্মণদের। ব্রাহ্মণ অর্থে সেকালের যারা ইন্টেলেকচুয়াল তাদের বোঝাচ্ছে, অ্যাকাডেমিশিয়ান। আজকের দিনের বলতে গেলে এই ধরো অমর্ত্য সেন প্রমুখ যারা আছে, এবং আরও বিভিন্ন, তিনি অর্থনীতির লোক, বিজ্ঞানী আছেন, শিল্পী টিল্পী যারা আছেন, তারা সবাই এই ক্যাটাগরির মধ্যে পড়ছে আজকের দিনের বিচারে বলা চলে। এই যে যারা সমাজ যারা নিয়ন্ত্রণ করছেন, তাদের থেকে কনসেন্ট নেয় যে রাজা একটা কাজ করছেন, দুম করে একটা কিছু করবেন না। তিনি যারা রাষ্ট্রকে পরিচালনা করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের কনসেন্ট নিয়ে বা তাদের একসাথে নিয়ে তিনি চলবেন। এই যে 4টি অনুমতি, এইটি তিনি গ্রহণ করলেন তাদের কাছে স্বয়ং উপস্থিত হয়ে পরামর্শ করে, এবং এই 4 পরিষদের যে অনুমতি, সেইটি যজ্ঞের 4টি উপকরণ হলো। বেসিক্যালি যে একটি কাজ করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে কারোর সাথে পরামর্শ না করে দুমদাম করে দেওয়া হচ্ছে, সেইটি শোভনীয় নয়। একটা বৃহত্তর কোনো পরিকল্পনা করতে গেলে তার একটা অনেক কিছু হোমওয়ার্ক করতে হয়, তারপরে সেটা গিয়ে তৈরি হয়। এবং বুদ্ধ যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে এসেছিলেন, শাক্য রাজ্য এবং বাকি আশেপাশে যে ব্রিজি টিজি ছিল, ব্রিজি মল্ল, এরা গণরাজ্য ছিল। এই জন্য এখানে ওই রাজতন্ত্রের ব্যাপারটা অনেকটা ডাইলিউট হয়ে গেছিল, এবং বৌদ্ধ সংঘ পরিচালিত হতো ভোটিং সিস্টেমের মাধ্যমে। এটা হয়তো কালে ভদ্রে তোমরা শুনেছো, বিনয় পিটক ইত্যাদি টুকটাক পড়তে হয়েছে। তো রাজা কাজ করবেন, কিন্তু তিনি নিজের স্বেচ্ছাচারিতা করবেন না, তিনি সকলের সাথে পরামর্শ করে তারপর একটা কাজ শুরু করবেন। তো এই 4টি অনুমতি, 16টি যে উপকরণ আছে তার মধ্যে 4টি হলো। এরপরে বলছে যে রাজার 8 রকমের গুণ ছিলেন। তিনি জ্ঞানী ছিলেন, তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি সদাচারী ছিলেন, তিনি কোনো মিথ্যা কথা বলা, চুরি, প্রাণী হত্যা, এই যেগুলো বৌদ্ধ মতে যে অসৎকর্ম, সেগুলো তিনি করতেন না। তিনি প্রতাপশালী ছিলেন। তো এরকম বলছে যে তারকে যুদ্ধ করতে যেত না, তার নাম শুনলেই মানে বিরোধী পক্ষে সেনা পালিয়ে যেত, এত তার প্রতাপ ছিল ইত্যাদি, এই বিষয়গুলো বলা হচ্ছে। তো এই 8 রকম যে গুণ রাজার, সেইটার যজ্ঞের 8খানা গুণ হলো। বেসিক্যালি যে কোনো যদি রিলিজিয়াস কোনো পারফরমেন্স হয়, কোনো গৃহস্থ বা কেউ সেটা করছে, এখন সে দেখা গেল তার চারিত্রিক কিছু দোষ আছে, বা নানান রকম, সে লোকটি হয়তো মূর্খ, বা সেই লোকটির নানান রকম কোনো অবগুণ আছে। লোকে বলে হ্যাঁ এই করছে, আবার মানে পুজো করছে, এ তো নিজে এইরকম হয়ে আছে, মানে নিজে পাপে নিমগ্ন, আবার পুজো করছে। এরকম বলা হয় যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মের ক্ষেত্রে এই বিষয়টা খাটে, এবং এটা বাস্তবিক সত্য। তুমি নিজে ঠিক না আর করছো। তো সেই জন্য যিনি অনুষ্ঠানটি করছেন তার গুণাবলীগুলো আবশ্যিকভাবে সেই যজ্ঞের বা সেই অনুষ্ঠানের অঙ্গীভূত হয়। এটা শুধু যজ্ঞ না, যদি মানে একটা কোনো যে কোনো নিমন্ত্রণ বাড়ি ইত্যাদি হয়, যে মানুষটি সেটাকে কন্ডাক্ট করছে, অবভিয়াসলি তার যে গুণাবলী বা তার যে চারিত্রিক ক্যারেক্টারিস্টিক, সেইটি সেই অনুষ্ঠানে এসে প্রভাব ফেলবে। মানে সেখানে অনুষ্ঠানে চাল ডাল কি কেনা হয়েছে, তার পাশাপাশি মানুষের ব্যবহারটা একটা গুরুতর বিষয়। এটা আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠানে যাই, ক্ষুদ্র বৃহৎ, এটা সত্য। তো সেই রাজার যে 8 প্রকারের গুণ ছিল সেটা যজ্ঞের অঙ্গীভূত হলো। তো ওই 4টি অনুমতি, 4টি, রাজার 8টা গুণ, 4 আর 8-এ 12টা হলো, 4টে বাকি আছে। রাজার যে পুরোহিত ছিলেন তারও 4 প্রকার গুণ ছিল। তো তিনি শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, এরকম পালিতে আছে যে 7 পুরুষ পর্যন্ত শুদ্ধ ব্রাহ্মণ, মা তার বাবা শুদ্ধ ব্রাহ্মণ, কোনো হাইব্রিড হয়নি, অসবর্ণ বিবাহ ইত্যাদি হয়নি। আর
পিতার দিক দিয়ে পিতা তার পিতা তার পিতা 7 পুরুষ পর্যন্ত তিনি শুদ্ধ ব্রাহ্মণ। রাজার ক্ষেত্রেও এটা বলা আছে যে তিনি শুদ্ধ ক্ষত্রিয় 7 পুরুষ পর্যন্ত। তো এই এতে তো এবং তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি সদাচারী ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তো এই 4 যে গুণ পুরোহিত যিনি যজ্ঞের অনুষ্ঠান করছেন সেই গুণগুলো যজ্ঞের অঙ্গীভূত হলো। তাহলে এই 4টি অনুমতি, 8 রকমের যে রাজার গুণ আর 4 রকমের পুরোহিতের গুণ দিয়ে মোট হচ্ছে 16। এই 16টি জিনিস হচ্ছে যজ্ঞের 16টি উপকরণ। তারপরে পুরোহিত ব্রাহ্মণ বলছেন রাজাকে যে যজ্ঞের পূর্বে আপনার মনে হতে পারে যে আমার অনেক খরচ হচ্ছে, অনেক ধন সম্পদ ব্যয় হচ্ছে, সেটা নিয়ে আপনি কোনো শোক করবেন না। যজ্ঞ যখন হচ্ছে সেই সময় আপনার মনে হতে পারে যে প্রচুর ধনসম্পদ খরচ হচ্ছে, মানে একটা খরচ হবে, একটা খরচ হচ্ছে, আর যজ্ঞের পরে মনে হতে পারে যে অনেক খরচ হয়ে গেল। এই 3 ক্ষেত্রেই যখন মনে এইরকম চিন্তা আসবে আপনি সেটাকে স্থান দেবেন না, মানে প্রসন্ন মনে কার্য করবেন, যে কোনো রকমভাবে যে সেটা যেন আন্তরিকতার কোনো অভাব না হয়। এটা একটা দেখবে যে এই এর যখন হলো মানে আম্বানির যে ছেলে, তার এতে অনেক এরকম ট্রোল করছিল যে প্রচুর খরচ হয়ে যাচ্ছে, মানে মুখে হাসছে কিন্তু মনে মনে করছে যে আপনারা একটু কম খান, এইরকম ধরনের ট্রোল করছে। তো এইরকম যে অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা যেন আন্তরিক হয়, সেটার মধ্যে কোথাও গিয়ে সেই বলে বুকে পাথর চাপিয়ে করছে সেই রকম যেন না হয়, আন্তরিক হয়। এই 3টি যজ্ঞের পূর্বে, যজ্ঞকালে এবং যজ্ঞের পরে এই যে একটা মনের প্রফুল্লতা, এইটি হচ্ছে যজ্ঞের 3টি বিধি হলো, এবং সেটা সম্পদ স্বরূপ পূর্বোক্ত যে 16টি উপকরণ এবং এই 3টি বিধি। তো এই বললে তারপরে আরেকটু বিষয় বলা ছিল যে এই যে উপকরণের ব্যাপারগুলো যে বলা হলো, মানে রাজার যে অনুমতি নিয়েছেন বা রাজার এই গুণ আছে, তো পুরোহিত তখন বলছেন যে দেখুন যজ্ঞ যে হবে সেখানে কেউ কিন্তু আপনাকে এসে এটা বলতে পারবে না হ্যাঁ রাজা যজ্ঞ করছেন কিন্তু ক্ষত্রিয়দেরকে তিনি আমন্ত্রণ করেননি বা তাদের পরামর্শ করেননি। ক্ষত্রিয় মানে এখানে সেনা বোঝাচ্ছে। এখন ভারতবর্ষের সেনার অতটা ভূমিকা নেই পলিটিক্সের, কিন্তু আশপাশের কিছু দেশে ভয়ানক সেনার প্রবণ, সেনাই চালাচ্ছে। এবার এটা পৃথিবীর আশপাশে কেন বহু দেশেই এটা হয়, ভারতবর্ষে সেই ব্যাপারটা নেই। তো সুতরাং আর্মিকেও কিন্তু একখানা এই হিসেবে দেখতে হবে, দেখা প্রয়োজন। তো সেই বিষয়ে কেউ কোনো খোঁটা দিতে পারবে না যে হ্যাঁ এরকম আপনি তো বলেননি, বা ব্রাহ্মণ যে আছে তাদের বলেননি, অমাত্যদের বলেননি, বা কেউ এসে বলতে পারে না হ্যাঁ রাজা এরকম দুরাচারী বা রাজার মানে ইত্যাদি যে গুণগুলো বলা হলো সেই দিক দিয়ে কেউ কিছু বলতে পারে না। এটা দিয়ে তিনি উৎসাহ প্রদান করলেন যে আপনার যজ্ঞতে কোনো বিঘ্ন হবে না। তারপরে বলছে যে সেই যজ্ঞ অনুষ্ঠিত হলো এবং সেটি একটা বুদ্ধিস্ট প্রসক্রিপটিভ সেখানে জুড়ে আছে, যে সেই যজ্ঞে কোনো প্রাণী হত্যা হলো না, সেখানে কোনো গাছপালাও কাটা হলো না, কেবল মানে ঘি, দুধ, মধু ইত্যাদি যে পঞ্চগব্য ইত্যাদি সেগুলোর দ্বারা যজ্ঞ হলো, এবং সেই যজ্ঞে কাউকে কোনো উপদ্রব করা হলো না যারা কাজকর্ম করছে। এগুলো হয় না কাজের বাড়িতে, কাজের লোক যে থাকে এই এটা কেন পরিষ্কার হয়নি এই সেই, তো সেরকমও হলো না, যার যেটা ভালো লাগলো সে সেটা করলো, কোনো রকম কোনো নিপীড়নের না। আর সবশেষে যেটা বলছে যে যজ্ঞ শেষ হয়ে গেছে তখন এই যে 4টে পরিষদ আমন্ত্রিত হয়ে এসেছে তারা উপহার নিয়ে এসেছে। তারা রাজাকে যখন উপহার দিতে এসেছেন তিনি বলছেন যে আমার অনেক আছে, আমার কিছু লাগবে না, বরং আপনাদের যদি কিছু প্রয়োজন হয় এখানে সব আয়োজন হয়েছে এখান থেকে নিয়ে যান। তারা তখন ভাবছেন যে যজ্ঞের জন্য যে জিনিস দিতে এসেছি সেই জিনিস তো বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তখন এই যে
4টি পরিষদ, তারা যজ্ঞর যে কুণ্ড, যজ্ঞকুণ্ডের 4টি দিকে চতুষ্কোণ যে কুণ্ড, ক্ষত্রিয়, এদিকে অমাত্য, গৃহপতি আর ব্রাহ্মণ, এই যে সমাজের 4টি ক্লাস বলা চলে, আপার ক্লাস বললে, তারা সেগুলো দরিদ্র মানুষজন যারা ছিল সেখানে তাদের এগুলো দান করে দিল। এইভাবে সেই যজ্ঞ অনুষ্ঠিত হলো এবং বুদ্ধ নির্দেশ দিলেন যে আপনি যদি যজ্ঞ করতে চান তাহলে এই ভাবধারায় করুন। তো যজ্ঞ করতে তিনি নিষেধ করছেন না বা কত কেজি ঘি ঢালতে হবে বা কী, কিন্তু তার একটা সোশ্যাল আসপেক্ট জুড়ে দিচ্ছেন। তো বাণী বসুর একটি বই আছে মৈত্রেয় জাতক বলে, তোমাদের কেউ হয়তো দেখে থাকতে পারো বইটা বা পড়েও থাকতে পারো। সেখানে একটি জায়গায় এরকম যজ্ঞ প্রসঙ্গে বলা হচ্ছে যে দুইজন, ওটা দুটো চরিত্র ছিল, নামগুলো মনে পড়ছে না, কাত্যায়ন, যশ আর একটা কী নাম ছিল, যাই হোক। তো তারা বোধহয় জৈন হয়ে গেছিলো বা আজীবক হয়ে গেছিলো, এরকম কিছু একটা হবে। তো তারা আলোচনা করছে কিছু প্রসঙ্গে যে যজ্ঞের উপযোগিতা কী। এই তো ঘি, তেল, ঘি সব আগুনে দেওয়া হচ্ছে। তখন বলছেন যে যখন যজ্ঞ ক্ষুদ্র পরিমাণে কিছু হচ্ছে, বৈদিক বা সনাতন ধর্মের যা কিছু অনুষ্ঠান সেটা যজ্ঞ কেন্দ্রিক, মানে অগ্নি করা হয়, সেখান থেকে স্যাক্রিফাইস ইত্যাদি হয়। বলছেন যখন ক্ষুদ্র যজ্ঞ হচ্ছে, গার্হস্থ্য যেগুলো হয়, এই মানে কারোর অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি, সেক্ষেত্রে কী হয়, ফ্যামিলির লোকজনরা একত্রিত হয়। আরও কিছু আছে, এগুলো আমার ঠিক মনে পড়ছে না, যেগুলোর ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে গ্রামের লোক একত্রিত হচ্ছে। এবং আরও বৃহত্তর দিকে গেলে যখন বড় বড় রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ এই যে যজ্ঞগুলো যখন হচ্ছে, তখন কি গোটা দেশটা এক ছত্রছায়ার মধ্যে আসছে। অশ্বমেধ যজ্ঞে হয়তো অনেকে জানো, ঘোড়া যজ্ঞের পরে ছেড়ে দেওয়া হয়, যে যে জায়গায় যায় সেখানে বশ্যতা স্বীকার করতে হয়, বা ঘোড়াকে বাধা দিলে তখন গিয়ে তার সাথে যুদ্ধ হয়। তো এইভাবে আস্তে আস্তে যে একটা যে ডাইনেস্টি না, এম্পায়ার যেগুলো আছে, মৌর্য সাম্রাজ্য ইত্যাদি, আমরা জানি ভারতবর্ষের বা যে কোনো দেশের সমৃদ্ধি যখন এসেছে তখন অবভিয়াসলি একটা অখণ্ড হয়েছে, যখন তখনই সেই সমৃদ্ধি এসেছে। ক্ষুদ্র ক্ষুদ্র এতে কখনোই সমৃদ্ধি আসে না। তো এইটা যজ্ঞের একটা আসপেক্ট। কোথাও গিয়ে বুদ্ধ সেই জায়গায় তার সেই সোশ্যাল যে দিকগুলো আছে সেটা আরও একটা ক্ল্যারিফিকেশান দিলেন। তো এইখান থেকেই এটা বিষয়বস্তু, এটাই আমরা পালিতে দেখব। তো কোশ্চেনগুলো দেখা যাক। হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য কূটদন্ত সূত্র ইন পালি ক্যানন? পালি যে ত্রিপিটক আছে, ক্যানন মানে ত্রিপিটক, সেখানে কূটদন্ত সূত্র কোথায় আমরা পাই? কূটদন্ত সূত্র হচ্ছে দীর্ঘনিকায়ের 5ম সূত্র। তো এখানটা কেউ কিছু অ্যাডিশন করতে চাইলে এরকম করতে পারো যে আমি বাংলাতে বলছি, নিজেরা পালিতে বানাবে, যে দীর্ঘনিকায়ে 34টি সূত্র আছে, বা সূত্র পিটকের প্রথম ভাগ দীর্ঘনিকায়, এর মধ্যে 34টি সূত্র আছে, তার 5ম সূত্র হলো কূটদন্ত সূত্র। এই বাংলায় যেটা বললাম এটা কেউ পালি করার চেষ্টা করতে পারো। যেগুলো অল্প অল্প অভ্যাস করবে, তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, সিলেবাস খুব বেশি আর বাকি নেই, তো সুতরাং একটু ঘষা মাজার চেষ্টা করবে। বা অনেকে আছে তোমাদের মধ্যে যারা অনেকটা এগিয়ে গিয়েছে, ক্লাসের থেকেও আগিয়ে, তো তারা এগুলো চেষ্টা করতে পারে। নেক্সট, রাইট অ্যান ইনফরমেটিভ নোট অন দ্য রিলিজিয়াস ইনস্ট্রাকশন প্রিচড বাই দ্য বুদ্ধা অন স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে যজ্ঞ, উৎসর্গ অর্থে বোঝাচ্ছে। তো সেখানে ধর্মীয় কি ইনস্ট্রাকশন দিয়েছেন সেটার পরিচয়। সামারাইজ দ্য কূটদন্ত সূত্র উইথ রেফারেন্স টু ইয়ঞ। ইয়ঞ হচ্ছে পালি, মানে যজ্ঞ শব্দের পালি হচ্ছে ইয়ঞ, যজ্ঞটা ইয়ঞ হচ্ছে। পারফর্ম ডিউরিং বুদ্ধাস টাইম অ্যান্ড ইয়ঞ পারফর্ম ইন প্রি বুদ্ধিস্ট পিরিয়ড। বুদ্ধের সময় কীভাবে যজ্ঞ হতো, পূর্বে কীভাবে যজ্ঞ হতো, তার একটা বিষয়বস্তু দিক নির্দেশ করতে কূটদন্ত সূত্রকে সারসংক্ষেপ করার মাধ্যমে, বা কূটদন্ত সূত্রে সারসংক্ষেপ করো বুদ্ধর সময়ে এবং বুদ্ধ পূর্ব যুগে যজ্ঞ কীভাবে হতো সেটির একটি রেফারেন্স
বা উল্লেখ পরিচয় সহ। এরপরের প্রশ্ন, হু ওয়াজ কূটদন্ত? কূটদন্ত কে ছিলেন? হোয়াই হি কেম টু বুদ্ধ? কেন তিনি বুদ্ধের কাছে এসেছিলেন? হোয়াট হ্যাপেন দেয়ার আফটার? তারপর কি হয়েছিল? এক্সপ্লেন দ্য ভিউজ expressed by Buddha on sacrifice yojঞ with reference to the কূটদন্ত সূত্র। এই একই কথা, যজ্ঞ প্রসঙ্গে কি বলেছেন কূটদন্ত সূত্রের মাধ্যমে বলো। তারপরে এখানে পালিতে কোটেশন দিয়েছে, কোটেশনগুলো একটু ভালো করে দেখবে। কোটেশন বুঝতে না পারলে কোটেশনগুলোকে এমনভাবেই দেয় যাতে কনটেক্সটটা বুঝতে না পারা, যেটা লিটারেচারের কোশ্চেন এইরকমই হয়ে থাকে। পালিতে দিয়েছে অয়ং উচ্চতি, অয়ং মানে দিস, মানে এইটি উচ্চতে হচ্ছে প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েস তোমাদের ক্লাসে পড়ানো হবে। 21 পরবর্তী ক্লাসগুলো আমার 27 পর্যন্ত হয়ে গেছে, 21 থেকে 28-এর আর একটা বাকি আছে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই ওটা ক্লাস নেওয়া যাবে। তো ওখানে প্যাসিভ পজিটিভ ইত্যাদি আরও কিছু মাইনর জিনিস আছে, সেগুলো দেখিয়ে দেওয়া হবে। দিস ইজ কল্ড ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, ত্রিবিধ যজ্ঞ সম্পদা, 3 প্রকারের যজ্ঞ সম্পদ, 16 পরীক্ষারাতি। 16 মানে যে 16, যেটা 16 পরীক্ষার মানে হচ্ছে উপকরণ, 16 উপকরণ এবং 3 প্রকার বিধিযুক্ত ত্রিবিধা যজ্ঞ সম্পদ, এইটাকে বলা হয়। ডিসকাস ইন দ্য লাইট অফ ইউর টেক্সট, যে পাঠ্যাংশের আলোকে এটাকে লেখো। পাঠ্যাংশ মানে কূটদন্ত সূত্র, সেখানে যেটি বলা হয়েছে এই প্রসঙ্গে সেটিকে এক্সপ্লেন করতে হবে। তাহলে ওভারঅল এখানে কূটদন্ত কে ছিলেন এবং বেসিক্যালি যজ্ঞ প্রসঙ্গে বুদ্ধ কি বলেছেন, এইটা এখানে মুখ্য আলোচ্য বিষয়। এবার টেক্সটে আসা যাক। এখানে বাংলা দেয়া আছে, কিন্তু পরের দিকে বেশ কিছু নোটে বাংলা দেয়া নেই। তো সেক্ষেত্রে এগুলোকে একটু ভালো করে পড়ো। আর এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বেশ কিছুটা কঠিন, এই আগে এসে পর্যন্ত যেগুলো পড়ে এসেছো সেখান থেকে। সুতরাং এখানে অল্প অল্প আমি গাইড করব এবং তোমরাও কিছু জায়গা যেখানে কঠিন লাগছে সেখানটা জিজ্ঞাসা করে নিতে পারো বা সেটাকে রিপ্লেস করা যায়। আচ্ছা, দীর্ঘনিকায়স্য পঞ্চমং সূত্রম কূটদন্ত সূত্রম। দীর্ঘনিকায়ের পঞ্চম সূত্র হলো কূটদন্ত সূত্র। আচ্ছা, এখানে অনেকে একটা বলছিল যে পালি নোটগুলো মনে থাকছে না, তো সেক্ষেত্রে একটু সিস্টেমেটিক্যালি পড়বে। প্রথমে বাংলা যে এক্সট্র্যাক্ট আছে সেটাকে আলাদা করলে, বাংলাটাকে আগে ভালো করে মাথায় বসিয়ে নিলে। ধরা যাক এই কোশ্চেনগুলো ইংরাজিতে আছে, এটাকে যদি বাংলায় আমরা আনসার লিখতাম তাহলে কি লিখতাম সেইটা আগে তৈরি করে নিই। যে কূটদন্ত সূত্র হলো দীর্ঘনিকায়ের পঞ্চম সূত্র, এই সূত্রে মগধের একজন ব্রাহ্মণের উল্লেখ দেখা যায়, তিনি খানুমত নিবাসী কূটদন্ত ব্রাহ্মণ, ইত্যাদি ইত্যাদি, এইটাকে মুখস্থ করো। দেন পালি যেটা আছে সেটাকে আমি যেভাবে ভেঙে ভেঙে এখানে লিখেছি বা যেভাবে আমি পালি পড়াই, বারবার বলি যে পালিটা ভেঙে ভেঙে বলবে, একবারে গোটাটা করবে না। সেই রকমভাবে পালিটাকে আগে নিজে থেকে করলে, মানে উইদাউট ট্রান্সলেশন, অনুবাদ ছাড়া পালিটা একটা লিখবে। মানে প্রথমে বাংলাটা লিখে বাংলাটা তৈরি করলে, তারপর পালিটা আলাদা করে পালিটা লিখলে, দিয়ে পালিটাকে আমি যেভাবে বলছি দেখো ওইভাবে বলতে পারছো কিনা, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমার তৈরি হচ্ছে কিনা। ওইটা যখন হয়ে যাবে দেন এবার তুমি মুখস্থ করো, তাহলে এটা অনেক দ্রুত হবে এবং এটা মনে থাকবে। আদারওয়াইজ মানে সেই গায়ে গতরে খেটে যদি মুখস্থ করো 1 সপ্তাহ পরে ভুলে যাবে। আর আরেকটা জিনিস করতে পারো, যদি কিছু কিছু জায়গায় নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। ধরো এই নোট যেটা আছে এইটা আমি যদি তৈরি করতে চাই, আমাকে কি মুখস্থ করতে হবে? এটা তো আমার নিজের ল্যাঙ্গুয়েজ। ধরো তোমরা একটা জিনিস পড়লে, হিস্ট্রির কোনো জিনিস দিয়ে বাংলা ভাষায় একটা লিখলে নোট, সেটা কি তোমার মুখস্থ করতে হবে? ওটা তো তোমার নিজের ল্যাঙ্গুয়েজ, ওখানে শুধু ডেটাগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসটি কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, তো বাংলা ভাষায় নোটের ক্ষেত্রেও তাই, পালির ক্ষেত্রেও তাই। তো সেইটি যদি কিছুটা করতে পারো, কিছু কিছু জায়গায় নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, তাহলে এটা আর কঠিন থাকবে। ফার্দার দেখা যাক। ইমামহি সূত্রে, এই সূত্রে মগধস্য একস্য ব্রাহ্মণস্য, মগধের একটি ব্রাহ্মণের উল্লেখ দৃশ্যতে। আচ্ছা, আমি তোমাদের পরে কিছু গাইডেন্স দিয়ে দেবো কীভাবে এই নোটগুলোকে আরও সিম্পলিফাই করা যায়, কী কী মেথড আছে। অ্যাকচুয়ালি
ছন্দ অলঙ্কার এবং এসের যে নোটগুলো ছিল সেগুলো যখন আমি মানে সরলীকরণ করি তখন আমি কিছু রিটেন ডেটা রেখেছিলাম যে কীভাবে সহজ করতে হবে, সেটা আমি খুঁজে একটু দেখব, খুঁজে না পেলেও বেসিক আইডিয়াগুলো বলে দেবো, সেইভাবে কিন্তু বাড়িতে এগুলোকে একটু চেষ্টা করবে। তোমাদের মধ্যে মোটামুটি যতজন আছো প্রায় 7 মাস ক্লাস করছো প্রত্যেকেই পারবে, এটা আমি মানে আমি যে পড়িয়েছি আমার নিজের ওপর সেই কনফিডেন্স আছে। তো চেষ্টা করবে, আর এগুলো কিন্তু না করলে হবে না। সিলেবাস অনেকেই কভার করে ফেলবে, কিন্তু তোমাদের লক্ষ্য হলো যে একটা ভালো রকম নাম্বার পাওয়া। ভালো রকম নাম্বার পেতে গেলে একটা যদি 80-র কাছাকাছি ভাবনা চিন্তা করো বা 75% মানে 300 অ্যাভাব যদি পেতে চাও, ডেফিনেটলি কিন্তু এইগুলো একটু ঘষা মাজা করতে হবে। সময় অনেক আছে, তো সুতরাং সেটা ব্যবহার করো। এবারে খানুমত নিবাসী কূটদন্ত ব্রাহ্মণ, তিনি হচ্ছেন খানুমত নিবাসী কূটদন্ত ব্রাহ্মণ। ধরো এই উল্লেখ দৃশ্যতে উল্লেখ দেখা যায়, উল্লেখ আছে আমরা বলতে পারি, যেখানে ভার্বটা আননোন, এতদিন যে পালি পড়ে এসেছো তার বাইরে নাউন আর ভার্ব যখন আননোন, তাহলে তার মানে জানা ভার্ব দিয়ে সেটা এক্সপ্রেস করা যায়। তাহলে উল্লেখ অর্থী আমরা বলতে পারি, উল্লেখ ভবতি, উল্লেখ হতি। হয়ের বিভার তোমরা মোটামুটি জানো, হতি ভবতি বিদ্যতি অর্থী, এই যেগুলো হয় উল্লেখ অর্থী, এটা বলা যায়, বা হতি ভবতি, এইরকম। এইভাবে চেষ্টা করো এগুলো, যেটা জানো না সেটাকে রিপ্লেস করা। সো ভবন্তম গৌতমং, তিনি মহাশয় গৌতমকে, ভবন্ত এটা তোমাদের ব্যঞ্জনান্ত শব্দ আছে, 14A ক্লাসে ছিল এটা ব্যঞ্জনান্ত শব্দ। ওই ভগবন্ত ভবন্ত দদন্ত ওই জায়গায় ভবন্তম গৌতম, মহাশয় গৌতমকে ষোড়শ পরীক্ষার ত্রিবিধ যৈন্য সম্পদা বিষয়ে বুঝছি। এটা একবারে বড় একটা শব্দ দেওয়া হয়েছে, হাইফেনগুলো অবশ্যই দেবে, চেষ্টা করবে হাইফেনগুলো দেওয়ার। ষোড়শ নিচে একটা বিন্দু হবে, বিন্দুটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, বড় করে ভালো করে দেবে, গোল বাঁকাবে না, এই ডট দেবে। ষোড়শ হচ্ছে 16 প্রকার পরীক্ষার মানে উপকরণ, আর ত্রিবিধ যৈন্য সম্পদা, ত্রিবিধ যোগ্য সম্পদ বিষয়ে পুচ্ছি জিজ্ঞাসা করেছেন। বুদ্ধ রৈন্য মহাবিদিতস্য, রৈন্য হচ্ছে রাজন শব্দ, এটাও 14A ক্লাসে আছে। আন্ডার অত্তন যে শব্দ আছে তার আন্ডারে দেখবে রাজন আছে, তো রৈন্য রাজু নং এরকম রূপ হয়, বা রাজস্ব হয় অনেক ক্ষেত্রে, খুব রেয়ার। ষষ্ঠী বিভক্তি, রাজা মহাবিজিতের আখ্যানের আখ্যানের দ্বারা বা আখ্যানের মাধ্যমে উত্তর দিয়েছিলেন। এবারে রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণস্য উপদেশেন, রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণের উপদেশের দ্বারা। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট তোমাদের আমি মেনশন করলাম, এটা পরে আমি ভালো করে আবার বলে দেবো, এখন নোট করে রাখো। সেটা হচ্ছে আননোন ওয়ার্ড, যেটা নাউন হতে পারে ভার্ব হতে পারে, সেইটাকে রিপ্লেস করবে উইথ নোন ওয়ার্ডস, এটা একটা হলো। সেকেন্ড আর একটা হচ্ছে যেখানে দীর্ঘ বাক্য আছে, বড় বড় বাক্য, সেটাকে ছোট ছোট বাক্যতে করবে। যেমন এইখানটা আমরা দেখছি একটা বড় বাক্য আছে, যে বাংলাটা যদি আমরা বলি, রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণের উপদেশে কৃষি গোরক্ষায় উৎসাহীদের বীজ ধান দেন, বাণিজ্যে উৎসাহীদের পুঁজি দেন, রাজকার্য নিযুক্তদের বেতন দেন। এত বড় বাক্য, এটাকে আমরা 3-4টে বাক্য বাংলায় সরল বাক্য বানিয়ে নিতে পারি। ধরা যাক, এগুলো পারলে লিখে রাখবে, রেকর্ডিংও আছে, পরেও দেখে নিতে পারো, যে রাজা মহাবিজিত পুরোহিত ব্রাহ্মণের মানে যোগ্য বিষয়ে পুরোহিত ব্রাহ্মণের উপদেশ শোনেন, এটা একটা হলো বাক্য। ব্রাহ্মণ কৃষি গোরক্ষায় নিযুক্তদের বীজ ধান দিতে বলেন, এটা একটা বাক্য। বাণিজ্যে উৎসাহীদের পুঁজি দিতে বলেন, এটা একটা বাক্য। রাজকার্যে নিযুক্তদের বেতন দিতে বলেন। এরকম আমরা 4খানা বাক্য, এটাকে স্টেটমেন্টটাকে ভেঙে নিতে পারি, এটা কমপ্লেক্স
মানে এক্সট্রিম কমপ্লেক্স সেন্টেন্স যেটা বড় তৈরি হচ্ছে, এরকম ভেঙে নেওয়া যায়। তাতে তোমাদের সুবিধা হবে কি, বাক্যগুলো ছোট ছোট কন্টেন্টগুলো, চারটে যে স্টেটমেন্ট আছে সেটা চারখানা হয়ে গেল, ইন্ডিভিজুয়াল একটা একটা করে তৈরি করে নিতে পারলো। যখনই বড় সেন্টেন্স হয়, এই আদ্য থেকে অন্ত পর্যন্ত ওই যে ফ্লো চলছে ওটা অনেকে ধরতে পারে না, বিশেষত যারা মুখস্থ করে, তেরে মুখস্থ একেবারে না বুঝে, তাদের ক্ষেত্রেই মাঝখান থেকে দেখা যাবে একটা লাইন বাদ চলে গেছে। তোমাদের যারা পালি নোট লেখা দেখিয়েছে অনেকের হয়েছে, কম বেশি সবারই হয়েছে, মানে এইখান থেকে এই লাইনটা বাদ চলে গেছে পুরো, এই কষি থেকে উৎসাহীনং পাবতঙ্গদাসী হয়েছে এরকম। আই থিঙ্ক প্রত্যেকের এক দুবার হয়েছে, বা মাঝখান থেকে দু তিনটে ওয়ার্ড বাদ চলে গেল। এইটি তখন হবে না যদি এই সরল বাক্য করে না। এখানে সমস্ত কন্টেন্ট দেওয়া আছে, সরল বাক্যে ভাঙলে এবং আলাদা আলাদা করে নিলে অ্যাটলিস্ট যে জায়গাটা কঠিন লাগছে, এগেন যেমন আননোন ওয়ার্ডের ক্ষেত্রে রিপ্লেস করতে পারো, বড় বাক্য যেটা মুখস্থ করতে যেখানটা অসুবিধা হচ্ছে, বা তোমরা আশা করি নোট ফাইনাল লেখার আগে বাড়িতে একবার নিজেরা লিখে নিজেরা প্র্যাকটিস করো, সেই সময় ধরা পড়ে যে এইখানে আমার বারবার ভুল হচ্ছে, এই ওয়ার্ডগুলো মিসিং হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে এই ট্রিক ব্যবহার করতে পারো। আচ্ছা, তো উপদেশের দ্বারা কষি গোরক্ষাসু, কৃষি এবং গোরক্ষায়, গোরক্ষা অর্থে পশুপালন বোঝাচ্ছে। উৎসাহীনং, উৎসাহীদের বীজধৈয়ং অদাসী, বীজ ধান দিলেন। বাণিজ্যে উৎসাহীনং, বাণিজ্যে উৎসাহীদের পাভতং অদাসী, পাভত হচ্ছে প্রাবৃত বলে সংস্কৃতে, পুঁজি মূলধন যেটা। রাজপরিষে নিযুক্তানং, রাজ কার্যে যারা নিযুক্ত, রাজপুরুষ শব্দটার অর্থ হয় রাজার কর্মচারী, মানে পুলিশ যারা, রাজভট, রাজার যে তারা সেখানে যারা কাজ করছে তাদেরকে বেতনদাসী, বেতন দিলেন ঠিকঠাকভাবে। তেন, তার দ্বারা, সব্যে সকলে, সক কর্মসু, নিজের কর্মগুলিতে, সক মানে হচ্ছে স্ব থেকে স, তারপরে স্বয়ের পর একটা ক হচ্ছে, এটা মহাপরিনির্বাণ সূত্র পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম না, শকে নিবেশনে পনীতং খাদনীয়ং ভোজনীয়ং পটিয়াদা পেতপা, এরকম টেক্সট ছিল না? টেক্সট যত পড়বে তত ভোকাবুলারিটা স্ট্রং হবে। তো নিজের কর্মে নিযুক্ত হয়ে ন চরিংসু ন উপদ্রবিংসু, না চুরি করতো না উপদ্রব করতো। চরিংসু উপদ্রবিংসু, এটা একটা থার্ড পয়েন্ট অ্যাড করো, সেটা হচ্ছে যে পার্টিকুলার বলা চলে ভার্বের ক্ষেত্রে বাংলা একটা কি সাধিত ধাতু এরকম একটা কি বলে টার্ম, বেসিক্যালি মানে কি বলা যায়, মানে সে খায় আর সে ভোজন করে, বা সে রাঁধে, সে রন্ধন করে। এখন এই রাঁধে খায়টা তো আমরা বাংলায় জানি বলে অসুবিধা হচ্ছে না, কিন্তু নতুন ভাষার ক্ষেত্রে কি হয়, মাল্টিপল ভার্ব শিখতে হয়, সেই জায়গায় ডু যেমন ইউনিভার্সাল ভার্ব বলা হয়, ডু দিয়ে চালিয়ে দেওয়া যায়। তো চরিংসু আমরা এটাকে বলতে পারি যে চৌর্য করেনি, চৌর্যটা একটু পালিতে তোমাদের অজানা হবে, চড়িও বলে, তাও এটা অজানা কিছু নয়। চৌর্য, জয়েও জয়ের রেপ, যেটা চৌটা চৌ হলো আর জয়ের রেপটা রিয়, চড়িয়। স্টিল আই থিঙ্ক অষ্টাঙ্গিক মার্গ ওইখানে বোধহয় চড়িয় শব্দটা ছিল, ওই সম্যক আজীব টাজীবর ক্ষেত্রে। তো চড়িয়ং ন করিংসু এরমভাবে ভাবা যায়। প্রথমটা সব জিনিসগুলোই ট্রাই করতে গিয়ে একটু লাগবে, কিন্তু পরে পরে দেখবে এটা একটা হ্যাবিট হয়ে গেছে। উপদ্রবিংসু, উপদ্রবং অকরিংসু, উপদ্রব করেনি, করতো না, বোঝা গেল বিষয়টি, মানে ডু দিয়ে রিপ্লেস করা যায়। করতি করন্তি এটা মোটামুটি জানো, করি অকরি, করিষ্যতি অকরিষ্যতি, মানে করিষ্যতি করি সন্ধি ইত্যাদি চলবে। তো সেই জায়গায় কিন্তু এই করকে ইউজ করা যায়, কর ধাতুকে, উপদ্রবং অকরিংসু। আচ্ছা, তো তারা কেউ এ করল না। ইমং মহাযজ্ঞস্য, এইটি মহাযজ্ঞের, পূর্বকীর্তন অহৌসি, পূর্বকীর্ত হয়েছিল।
অল্প কিছু জায়গাতেও পারলে কিছু লিখতে পারো, যে পূর্বকৃত্য মানে পূর্ব আয়োজন, পূর্বং আয়োজনং অহসি, এরকম লেখা যায়। এবারে অথ পুরোহিতেন আদিত্য রাজা, এইখানটা একটু সেই ভিক্টোরিয়ান স্টাইলের ইংলিশের মতন এরা আছে, বলছে তারপরে দেন দ্য কিং কমেন্ডেড বাই দ্য প্রিস্ট, পুরোহিতের দ্বারা আদিষ্ট হয়ে ক্ষত্রিয় পরিসায়, অমর্ত্য পরিসায়, ব্রাহ্মণ পরিসায়, গহপতি পরিসায় চ, ক্ষত্রিয় পরিষদ, অমাত্য পরিষদ, ব্রাহ্মণ পরিষদ এবং গৃহপতি পরিষদ, এদের পরিসায় পরিসায়, পরিসা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলো সব ষষ্ঠী বিভক্তি হচ্ছে। এই পরিষদের ইমাসং চতস্বন্নম, ইম যেটা আছে না, এটা একটা নোট করবে, ইমর জায়গাতে এত শব্দ দিয়ে চালাবে, এত। ইমাসং হচ্ছে এতাসং, এটা আর একটু সিম্পলিফাইড হয়, ইমর রূপগুলো একটু কঠিন হয়, তার জায়গায় এত দিয়ে এই করতে পারো, এত শব্দ। এটা শব্দরূপটা চার্ট ফার্টে দেয়া আছে, বা সর্বনামের জায়গাতে এটা পেয়ে যাবে। চতুর্স্বর্ণম হচ্ছে নাম্বার, যেটা ইমাসং চতুর্স্বর্ণম, এই 4 প্রকারের পরিসানং পরিষদের এ ষষ্ঠী বহুবচন আছে, 3টেই। এটাও ষষ্ঠী বহুবচন ইম শব্দের, এটা চতুর শব্দের ষষ্ঠী বহুবচন, এটা পরিসা শব্দের ষষ্ঠী বহুবচন। ইমাসং চতুর্স্বর্ণম পরিসানং, বেসিক্যালি এখানে হচ্ছে ওয়ার্ডের কম্বিনেশন হচ্ছে। ধরো ইমে চতস্য পরিসায়, ইমা চতস্য পরিসায়, ইমা চতস্য পরিসায় দ্বিতীয় বিভক্তি, ইমাহি চতুহি পরিসাহি, তারপরে ইমাসং চতুর্স্বর্ণং পরিসানং চতুর্থী বহুবচন। তোমাদের বোধহয় এগুলো মাথায় গুলিয়ে যাবে, এতবার বলে লাভ নেই। তো যাই হোক, যখন পালি পড়বে তখন এই টুকটাক চেষ্টা করে পাশে ওয়ার্ডের যে চার্টগুলো আছে সেগুলো নিয়ে বসবে, কিছু কিছু জায়গায় এরকম চেষ্টা করবে। আশা করি তোমরা এইভাবে পড়ো কম্পিটিটিভ এক্সামের যখন থাকে। ধরা যাক আমাদের নেটের যখন আমি পড়াশোনা করতাম, যে একটা কোশ্চেন দিয়েছে যে প্রথম সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়, রাজগৃহে। মাল্টিপল চয়েস আরও 4টে অপশনে সেখানে দিয়েছে বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। এখন রাজগৃহ হচ্ছে আনসার, কিন্তু বাকি 4টেও তো 4টে বাকি সঙ্গীতই দিয়ে। আজকে প্রথম সঙ্গীত দিয়েছে, পরের বারে অন্য সঙ্গীত থেকে কোশ্চেন দিতে পারে, তখন ওটা কী করতাম, যে বাকিগুলো পাশে পাশে লিখে নিতাম, যে বৈশালীতে 2nd কাউন্সিল, কাশ্মীরে 4th কাউন্সিল, কাশ্মীর বা জলন্ধরে যেটা আছে, আর হচ্ছে পাটলিপুত্র হচ্ছে 3rd কাউন্সিল। তাহলে এইখানে একসাথে 4টে জিনিস কভার হচ্ছে। সিমিলারলি এইটা পড়তে গিয়ে যদি টুকটাক শব্দরূপগুলো একটুখানি করো, ঝালিয়ে নাও, যে দেখি তো এটা মনে আছে কিনা, মনে না থাকলে পাশে চার্টে সেখান থেকে দেখতে পারো, তো ওখানে অনেকটা কভার হবে জিনিসটা, ফ্লুয়েন্সিটা আসবে। তো চতুর্স্বর্ণং পরিসানং 4টি পরিষদের অনুমতি ইয়াচি, অনুমতি চাইলেন, যাচনা করলেন। তাসং তাদের, চতস্য অনুমতিও, তাদের 4 প্রকার যে অনুমতি সেগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, অনুমতিও হচ্ছে। ভুরি ভুরিও যেমন আছে, রত্তি রত্তিও, এরকম শব্দগুলো ছিল, অনুমতি অনুমতিও। এইগুলো মহায়জ্ঞস্য মহাযজ্ঞে চত্তারো পরীক্ষারা অহেসুন, 4 প্রকার উপকরণ হয়েছিল। তত বুদ্ধ অবচ, তারপরে বুদ্ধ বললেন, রাজা মহাবিজিত মাতিত চ পিতিত চ। এর একটু টিপিক্যাল পালি ফর্ম আছে, মাতা এবং পিতার দিক দিয়ে। এটাকে এরকম আমরা লিখতে পারি যে মাতুয়া, মাতু শব্দ দেখবে, মাতু 18A ক্লাসে আছে, মাতুয়া ষষ্ঠী মানে মায়ে, মাতুয়া দিশায়, দিশা মানে দিক, আমি কোনো দিশা খুঁজে পাচ্ছি এরকম বলে, দিক। তো মাতুয়া মায়ের দিক থেকে, দিশা স্ত্রীলিঙ্গ শব্দ একটু যদি মনে করো দেখবে এক বচনগুলো একই হয়। তৃতীয়া দিশায় 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 দিশায়ং, মানে দিক
দিকের দ্বারা, দিকের জন্য, দিক থেকে, দিকের, দিকের মধ্যে। মাতুয়া দিশায়ত, এইখানটা এই মাতিতোর জায়গায় এটা লিখতে পারো। মাতিতোটা হয়তো মনে হতে পারে তোমাদের যে না এটাতে একটা শব্দ হচ্ছে, এখানে কেন দুটো করতে যাবো। এই যেটা আননোন ওয়ার্ড আছে না, সেই জায়গাটারই পার্টিকুলার গড়বড়গুলো হয়। এটা আমার 7-8 বছরের পালি পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি। তো সেক্ষেত্রে যেটা অজানা আছে সেখানটা চেষ্টা করতে পারো নিজে থেকে, অথবা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এই জায়গাটা কি করা যায়। তো জানা জিনিসের মধ্যে হলে অনেকটা সুবিধা হবে। তো বাংলাতেও কিছু ভ্যারিয়েশন বানাতে পারো। মাতা পিতার দিক দিয়ে বদলে কি লেখা যেতে পারে এটা। তো পিতিতে মানে হচ্ছে ওই ধরো লিখলে পিতুস্ব দিশায়, পিতার দিক দিয়ে, বা পিতু দিশায়, এরকম 2-3 রকম রূপ হয় পিতু শব্দের ষষ্ঠীতে। তো মা এবং পিতার দিক দিয়ে যাব সপ্তম পিতামহ যুগা, সপ্তম পুরুষ পর্যন্ত। এটাকেও সরল ভাষায় লেখা যায় যে সপ্তম পুরিশ পরিয়ন্তা বা পরিয়ন্ত। অ্যাকচুয়ালি এটা পরিয়ন্ত লিখলেই ভালো হবে। সপ্তম পুরিশ পরিয়ন্ত, সপ্তম পুরুষ পর্যন্ত শুদ্ধ জাতিকে অহসী। শুদ্ধ জাতিকে জায়গায় শুদ্ধ জাতি সম্পন্ন আমরা বলতে পারি, আরও সরল বাংলা ওয়ার্ডে শুদ্ধ জাতি সম্পন্ন আশি ছিলেন। আশির জায়গায় অহসী লিখতে পারো, অভাবী লিখতে পারো ইত্যাদি, বিভাগ। এরপরে সো রাজা, সেই রাজা, এবং আদিহি, এইরকম এবং আদিহির জায়গায় ইচ্ছাদিহি লেখা যেতে পারে। ইত্যাদি, ইচ্ছাদি, ইচ্ছাদিহি, এইরকম গুণ, অর্থহি গুণেহি, 8 প্রকার গুণের দ্বারা সমন্বিত আশি। এটাকে অর্থ গুণ সম্পন্ন আশি এরকম লেখা যেতে পারে। অর্থ গুণ সম্পন্ন আশি। আশা করি তোমরা রেকর্ডিংটা তো অবশ্যই দেখো, যদি কারোর কোনো ওয়ার্ড মিসিং হয়ে যায় এগেন যখন রেকর্ডিং দেখবে সেখান থেকে লিখে নেবে। আমি বারবার আর রিপিট করছি না, তাতে একটা বলার একটা ফ্লো থাকে, সেটা নষ্ট হবে। এবারে তেই গুণা, সেই গুণগুলি মহায়জ্ঞস্য, মহাযজ্ঞের অর্থ পরীক্ষারা অহেসুন, 8 প্রকার উপকরণ হয়েছিল। পরীক্ষার শব্দটা রিপ্লেস করবে না, তার কারণ হচ্ছে কোশ্চেনে কোটেশন দিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে কোটেশনটা অনুগত হয়ে লেখা উচিত। তো মহাযজ্ঞের 8 প্রকার উপকরণ হয়েছিল। রয়্য মহাবিজিতস্য পুরোহিতানঞ্চ, রাজা মহাবিজিতের পুরোহিতদেরও এখানে সন্ধি হয়েছে। এটা পুরোহিতানন চ, এইভাবে লিখতে পারো। চটাকে বাদও দিতে পারো। রয়্য মহাবিজিতস্য পুরোহিতানং চত্তারো গুণা অহেসু, 4 প্রকার গুণ ছিল। চত্তারো টানটা যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে লিখতে পারো চতুর্বিধা, চতুর্বিধ গুণ ছিল। চতুর্বিধা গুণা সন্ধি, বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু একটু মাথা কাটালে বাংলাতেই পেয়ে যায়। 4টি গুণ ছিল, 4 প্রকার গুণ ছিল, বা এটাকে 4 প্রকারটাকে আমরা পালি করলে চতুপ্রকার হবে। পকারা গুণা অহেসুন সন্তি ইত্যাদি, বোঝা গেল? তাহলে বাংলা দিয়েই কিন্তু চতুর্বিধ চতুর্প্রকার এগুলো আমরা জানি বহু ক্ষেত্রে, মানে তোমাদের প্রায় পুরো নোটটাই নিজেরা চেঞ্জ করে নিতে পারো। তেজ, সেগুলো মহায়জ্ঞস্য, মহাযজ্ঞের পরীক্ষারা হয়েছিল, সেগুলো মহাযজ্ঞের উপকরণ হল। ইমেহি পরীক্ষারি, এই উপকরণগুলি দিয়ে সো মহায়জ্ঞ, সেই মহাযজ্ঞ 16 পরীক্ষার সমন্বিত অবশ্যই, 16 প্রকার উপকরণ সমন্বিত হয়েছে। এবারে অথ পুরোহিত ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ রাজানং মহাবিজিতম, রাজা মহাবিজিতকে, এই রাজানংটা এটা হচ্ছে কিন্তু রাজন ব্যঞ্জনান্ত শব্দ, এই অত্তনের সাথে অ্যালাইড। এটা 14A ক্লাসে আছে, এগুলো লিখে নিতে পারো ওখানে 14A বলে, সেরকম হলে একবার পাতা উল্টে দেখতে পারো। আচ্ছা, তিস্য বিধায় দেশেসি, বিধা হচ্ছে বিধি, সেটা প্লুরাল করলে বিধায় হয়েছে। বিধা শব্দটা রাখবে, তার কারণ ওই ত্রিবিধ যজ্ঞ সম্পদা কথাটি আছে।
এইটাকে চেঞ্জ করবে না, পরীক্ষারও এবং বিধা এগুলোকে। তো 3 প্রকারের বিধি দেশনা করলেন। দেশেশির জায়গায় আমরা লিখতে পারি উপদেশম অকরি, তাই তো, উপদেশী এরকমও লেখা যায়, উপদেশ দিয়েছিলেন। তো এটা জানা ওয়ার্ডের মানে এইটা আমি কেন বলছি নিজের ভাষায়, কেননা এইখানে ধরো তুমি ভুলে গেছো, নিজের ভাষায় পালিতে রিপ্রোডিউস করতে পারো যে হ্যাঁ উপদেশম অকরি, উপদেশ করেছিল, বোঝা গেল। কিন্তু দেশেছি ছিল, কি ছিল ওয়ার্ডটা, কি ছিল এটা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবারে মহাযজ্ঞস্য পূর্বে, মহাযজ্ঞের পূর্বে, যজ্ঞ কালে যজ্ঞের সময়েতে, যজ্ঞস্য পচ্ছা যজ্ঞের পরে, রাজা তস্য পহুত ধনানি, পহুত ধনানি মানে বহু ধন সম্পদ। এই পহুতটা তোমাদের কাছে নতুন শব্দ, তাহলে বহুত ধনানি মুখস্থ না করে বহু ধনানি লিখতে পারো, বা আরও বিশাল অনেক, অনেক ধনানি এরকম লেখা যায়। অনেকটা কেমন শুনতে লাগছে, বহুটা আরও শুনতে ভালো লাগবে। এই জায়গাতে রিপ্লেসমেন্ট করবে, হুবহু যেটা লেখা আছে মুখস্থ করতে যাবে না। এই নতুন শব্দগুলো যত মাথায় একটা করে ভার হয়ে থাকবে। আচ্ছা, বিনশ্বতি ইতি, বিনষ্ট হচ্ছে ইতি। আচ্ছা, সন্ধিগুলোকে ভেঙে নিতে পারো, এটা একটা আরও 5 নাম্বার পয়েন্ট হিসেবে বোধহয় লিখতে পারো, যেগুলো নোটের ইম্প্রোভাইজেশনের জন্য যেগুলো বলছি, যে সন্ধি থাকলে ভেঙে নেবে। তাহলে বিনশ্বতি ইতি, ইতি নেব বিপত্তি সারং করে, নেবটা হচ্ছে ন এব, ন এব বিপত্তি সার পেয়েছো। ওই মহাপরিনির্বাণ সূত্রে ছিল না যে ওখানে যে বুদ্ধের দেহত্যাগের পরে ওই মা পচ্ছা বিপত্তি সারি নহবদ্ধ, মা পচ্ছা বিপত্তি সারি বিপত্তি সারং করে, এরকম ছিল যে এটা শোক বোঝাচ্ছে। বিপত্তি সারের জায়গায় আমরা শোক লিখতে পারি, শোকং করেইও। বিনশ্বতি ইতি ন এব শোকং করেইও, এরকম লেখা যেতে পারে। সন্ধিগুলো ভেঙে নেবে, এটা একটা নতুন টপিক বলা হলো, যেখানটা আমি ক্লাসে বলে দেবো। ক্লাসে প্রায় সবই আমি বলে দিই, নোট করে নেবে, ওর পরে জিজ্ঞাসা করতে পারো। আর একটা জিনিস আমার ভীষণ বিরক্ত লাগে, যেটা ক্লাসে একবার বলা হলো, রেকর্ডিং প্রোভাইড করা হয়েছে, তারপরেও যদি সেটা জিজ্ঞাসা করো, হ্যাঁ কেউ কিছু টিপিক্যাল জিজ্ঞাসা করলো, হ্যাঁ তাসং টাসং এরকম, সেখানে ঠিক আছে, যেটা আমি ক্লাসে বলিনি। বলা জিনিসটা কেউ বললে তখন বিরক্তি লাগে। কি ফোন করছে, ফোনটা সাইলেন্ট রাখি। এবারে যে এইরকম শোক করবেন না, ইমেহি অঙ্গে, এই অঙ্গগুলি নিয়ে, এই অঙ্গগুলির দ্বারা, লিটারাল মিনিং হচ্ছে দ্বারা, এখানে আমরা নিয়ে বলছি। সো মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ, ষোড়শ যজ্ঞ পরীক্ষার ত্রিবিধ যজ্ঞ সম্পদা সমন্বিত অপসী, 16 প্রকারের উপকরণ এবং ত্রিবিধ যজ্ঞ সম্পদ সমন্বিত হয়েছিল। ইত পরম, এর পরে, পুরোহিত ব্রাহ্মণ রাজানং উৎসাহেসী, রাজাকে উৎসাহ প্রদান করলেন। উৎসাহেসী দেখো নতুন ক্রিয়াপদ, এটাকে আমরা কি বলতে পারি, উৎসাহং অদাসী, উৎসাহ দিলেন। অদাসী, অদদি বা রাজানং উৎসাহিতং অকরি, এগুলো লেখা যায়, রাজাকে উৎসাহিত করলেন। উৎসাহিতং অকরি, উৎসাহং অদাসী ইত্যাদি। কি বললেন, বলছেন 10 অকুশলা, 10 প্রকার অকুশল বিষয়। এইখানে একটু টিপিক্যাল টার্মগুলো দেয়া আছে, এইখানটা থেকে কিছুটা তোমরা পেতে পারো মধ্যম পথ, মানে যেটা অষ্টাঙ্গিক মার্গের যে নোট ছিল ওখানে রিপ্লেসমেন্ট পাবে। যেমন পাণাতি পাত প্রাণী হত্যা, তো ওখানে দেখবে একটু সরল শব্দ দেয়া ছিল, এগুলো টিপিক্যাল পালি টার্ম আছে। পাণাতি পাতর জায়গায় এরকম, বা প্রাণী হত্যা, পানি হননং, এরকম কিছুটা লিখতে পারো। স্টিল চেষ্টা করবে, মানে নিজেরাই যে বানিয়ে লিখবে সেটা আমি বলছি না, মানে
হ্যাবিট তৈরি করা একটা। তো পাণাতিপাত হচ্ছে প্রাণী হত্যা। অদিন্না দানঞ্চ, এটা ভাঙলে হচ্ছে মানে কোর ওয়ার্ড হচ্ছে দিন্ন, এগুলো এইটা একটু শিখতে হবে জিনিসগুলোকে, নাহলে পালি বুঝতে অসুবিধা হবে। দিন্ন মিনস হচ্ছে দত্ত, যেটা দেয়া হয়েছে, গিভেন। অদিন্ন মানে কি হচ্ছে তাহলে? অদত্ত। লেখাটা এরকম হচ্ছে কেন? অদত্ত মানে যেটা দেয়া হয়নি। আর অদিন্ন প্লাস এখানে হচ্ছে আদান। আদান মানে হচ্ছে গ্রহণ, যেটা দেয়া হয়নি সেটা গ্রহণ করা। আর অদিন্না দানং প্লাস চ, এইটা দিয়ে অদিন্না দানং চ এরকম হয়ে যাচ্ছে। এটাকে আমরা ডাইরেক্ট এইখান থেকে অদত্ত গহনং এইভাবে লিখতে পারি, বা আরও সরল করলে অদত্তস্য গহনং, অদত্ত জিনিসের, অদত্ত দ্রব্যস্য গহনং, অদত্ত দ্রব্যের গ্রহণ, একদম সরল ভাষায়। কামেষু মিথ্যাচার, কামেষু মিথ্যাচার, মিথ্যা কামাচার। মুষাবাদ, মিথ্যা কথা। পিশুন বাচা, ভেদবাক্য। এই জায়গাগুলো দেখবে এতে বোধহয় এরকমই শব্দ দেয়া আছে, অষ্টাঙ্গিক মার্গের যে সেটাই আছে। হরুষ বাচা মানে হচ্ছে কর্কশ বাক্য। পরপিলক বাক্য এরকম বোধহয় ছিল। পিশুন বাচার জায়গায় ভেদ বাক্য এরকম একটা কিছু ছিল। সম্ভব প্রলাপ হচ্ছে প্রলাপ বাক্য, প্রলাপ বাক্য এরকম বলা যেতে পারে পালিতে। লোভ ব্যাপাদ, ব্যাপাদের জায়গায় বোধহয় অনিত্য চিন্তা এরকম একটা ছিল। মিথ্যাদিষ্টি, মিথ্যা দৃষ্টি। ইমেষু এইগুলিতে নিযুক্তাচ বিযুক্তাচ, যারা নিযুক্ত এবং যারা বিযুক্ত। উভে আগমিষ্যন্তি, উভয় প্রকার মানুষ আসবে। এটাকে থিওরিটিক্যালি ভাঙতে পারো যে দশ অকুশলা সন্তি, 10 প্রকার অকুশল আছে একটা বাক্য। যথা পাণাতিপাত অদিন্নাদান, এটা দিয়ে 10টা লিখলে দ্বিতীয় বাক্য হলো যে ইমেষু নিযুক্তাচ বিযুক্তাচ উভে ইয়ে বা মহায়য়ে আগমিষ্যন্তি, উভয় প্রকার লোক যজ্ঞে আসবে। 3টে বাক্য হলো। চতুর্থ বাক্যে আমরা লিখতে পারি যে পুরোহিত ব্রাহ্মণ রাজানং উৎসাহিতং অকাশী দিয়ে, যে এবার এই লাস্টে যেটা আছে, রাজা ইমেহি অকুশলেহি বিযুক্তে আরব্ভ, এই অকুশলগুলি থেকে যারা বিযুক্ত তাদেরকে আরব্ভ নিয়ে যজিষ্যতি চিন্তেয়, যজিষ্যতি মানে যজ্ঞ করা বোঝাচ্ছে। এটাকে আমরা নতুন শব্দে কি করতে পারি? যজ্ঞং করতি, যজ্ঞং করিষ্যতি, যজ্ঞ করবে। করিষ্যতি ইতি চিন্তেয়, এইরকম চিন্তা করবেন। আচ্ছা, এখানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, সেখানটা আমরা এরকম করতে পারি যে ইমেষু বা ইমেহি যে বিযুক্তা, এইগুলিতে যারা বিযুক্ত, তে আরব্ভ যজ্ঞং করিষ্যতি ইতি চিন্তেয়। ইমেহি অকুশলেহি যে বিযুক্তা, এইগুলি থেকে যারা বিযুক্ত হন্তি, ইমেহি অকুশলেহি যে বিযুক্তা হন্তি তে আরব্ভ যজ্ঞং করিষ্যতি ইতি চিন্তেয়। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো করবে। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের 100 আছে, 100টাকে 0 তো করে দেওয়া যায় না, কিন্তু 100টাকে 70 করা যায়, 100টাকে 50 করা যায়। তাহলে ভারটা লাঘব হয় তাতে। এবং এতে তোমার একটা নোট এইরকম সরল করার জন্য মানে 4 ঘন্টা বেঁচে যাবে তা না, কিন্তু টোটাল সিলেবাসের সাপেক্ষে যদি দেখো তাহলে দেখা যাবে তোমার হয়তো 1 মাস বেঁচে যাচ্ছে। মানে কঠিন ভার্সনটা তৈরি করতে যে সময় লাগছে, সিম্পলিফাইড ভার্সনটার জন্য প্রায় 1 মাসের কাছাকাছি সময় বেঁচে যাচ্ছে, এবং সেটা তোমার গ্রিপে আসছে। না জানা জিনিস মুখস্থর পরিবর্তে সরল জিনিসটা পাচ্ছ। এবারে অথ পুরোহিত রাজানং সমুত্তেজেসি, তারপর রাজাকে পুরোহিত উৎসাহিত করলেন। এটা পুরোহিতটা র হয়ে আছে,
যাই হোক, বাংলাটা নিয়ে অসুবিধা নেই। রাজাকে উৎসাহিত করলেন, তো এখানেও রাজানং উৎসাহিতং অকাশী এরকম আমরা লিখতে পারি সমুদ্রে যে জায়গাতে। যত যেহেতু কোচি কেউ তেষং ষোড়শানাং পরিক্ষারাণং বিষয়ে, সেই 16 প্রকার উপকরণের বিষয়ে নিন্দিতুং ন শক্য, নিন্দা করতে সক্ষম নয়। এই শক্য শব্দটা তোমাদের নতুন, এখানে আমরা দিতে পারি কি নিন্দিতুং ন সমর্থ, সমর্থ হবে না। ক্রিয়াপদ লিখে নিন্দিতুং ন অরহতি লিখতে পারো, অরহতি মানে সমর্থ হয়, নিন্দিতুং ন অরহতি। আর এই ভ্যারিয়েশনগুলো করবে, আমি চাই না সবাই একই নোট এখানে পরপর লিখে যাক। যে 10-12টা খাতা এবারে মানে মেন্স দেয়, তো সেই একই জিনিস পরপর লিখে যাচ্ছে, সেই যেন না হয়। এবং পরীক্ষার হলে বসেও যদি কেউ লেখে, মানে অবশ্যই এবিলিটি থাকলে, আমি বলছি না পাকামো করে লিখতে যাবে, সেটা অভ্যাস করো। মানে পরীক্ষার হলে বসে এইরকম এই বাক্যটা এখানে চেঞ্জ করি, এটা ওখানে চেঞ্জ করি, এরকম করতে পারো। বা আমি বলতে পারি তোমাদের এবার তো মক টেস্ট নেওয়া হবে, সেইখানে গিয়ে এই কেরামতিগুলো করো, সেটা আমি চেক করে নিলাম, দিয়ে যে যেটা চেঞ্জ করলে সেটা তার অ্যাড করে নিল। এবারে বুদ্ধস্য কালে, বুদ্ধের সময়েতে ইয়ে যজ্ঞেতে পাণা হনিংসু, প্রাণী হত্যা করা হতো। তমহি ইয়ে, সেই যজ্ঞে ন পাণা হনিংসু, প্রাণী হত্যা করা হয়নি। ন দাসা উপদ্যুতা, দাসেদের উপদ্রব করা হয়নি। উপদ্যুতাটা তোমাদের কাছে নতুন শব্দ, এটাকে লিখতে পারো যে এটা আবার একটা অন্যরকম হচ্ছে, দাসদেরকে উপদ্রব করা হয়নি, এরকম হবে। ন দাসে উপদ্রবং করিংসু, দাসদেরকে উপদ্রব করেনি। এটা হয়তো মনে হতে পারে না দাসা উপদ্রব লিখলেই তো ভালো, না, স্টিল মানে দাসে উপদ্রবং অকরিংসু, এইটা যে তোমাদের মানে সরল ভাষায় হচ্ছে, এইটা মনে থাকবে বেশি, এবং এই জিনিসটি তুমি নিজের ভাষায় লিখে দিতে পারবে। এটা কিন্তু করে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা কেউ এরকম ভেবো না যে না উপদ্যটা খুব তো উচ্চমানের ভাষায় লেখা আছে, ওইটাই মুখস্থ, ওই নাম্বার হবো, তো ওইটা করতে গিয়ে যে সময় যাবে, তার জায়গায় এই সরল ভাষায় লিখলে আর 4টে কোটেশন অ্যাড করলে, কোটেশন মানে যদি মনে হয় যে নাম্বার বাড়াবে, তাহলে ওইখানে মাথা লাগাও। টেক্সটগুলো আমার কাছে সবই আছে, পালি টেক্সট এবং বাংলা ট্রান্সলেশনগুলো, সেগুলো তোমাদের প্রোভাইড করব। এবং যদি সময় থাকে, তোমাদের তো আর ছেড়ে দেওয়া হবে না, ক্লাস কন্টিনিউ হবে, মানে মেন্সের আগে পর্যন্ত টোটাল আমি ক্লাস নেব। সেটা যদি আরও 2 বছরও যদি আরও টেনে নিয়ে যায়, 2 বছরই ক্লাস নেব, ফাঁক যাবে না, প্র্যাকটিস হবে, নতুন নতুন জিনিস শেখানো হবে। তো সেক্ষেত্রে আমি টেক্সটগুলো কিছুটা তোমাদের ধরাবো, তো সেখান থেকে প্রত্যেকে কিছু কিছু কোটেশন অ্যাড করলে করতে পারো। এবারে চত্বারো পরিষা, 4 প্রকার যে পরিষদ, ওই যাদের নিমন্ত্রণ করা হয়েছে, তেষং দেয় ধম্মানি, তাদের দেয় বস্তুগুলি, দেয় ধম্ম অর্থে এখানে বস্তু বোঝাচ্ছে, দেয় হচ্ছে দেয়, প্রদেয় এরকম বলে, তো এইখানে উপহার লিখতে পারো। তেষং উপহার রানী বা উপহারগুলি, ইয় বাটস্য যজ্ঞ কুণ্ডের, ইয় কুণ্ডস্যও লিখতে পারো, অসুবিধা নেই। চতুর্ষু পশ্চেষু, 4টি পার্শ্বগুলিতে অদংশু দিয়েছিল, অদংশুর জায়গায় দদিংশু লিখতে পারো, সিম্পলিফাইড ভার্সন, মানে ভার্বেরও তো ভ্যারিয়েশন হয়। অদংশু হচ্ছে সি দিয়ে অতীতকাল যেটা, তো দদিংশু করা যায় সরল ভার্সন। আরও সরল করলে করতে পারি দানং অপরিংশু। বোঝা গেল? তাহলে অদংশটা তৈরি করতে যতখানি মাথায় হেডেক হবে, দানং অপরিংশু নিজের ভাষায় চলে আসবে। আই থিঙ্ক তোমাদের যতখানি এবিলিটি আছে নিজেরাই এটা বুঝতে পারবে। মানে আমার অ্যাপ্রোচটা হচ্ছে, যেটা নিজে থেকে বুঝতে পারছো না, ধরো এটা তো আমি এখানে পড়িয়ে দিলাম বা এখানে ট্রান্সলেশন করে দেওয়া আছে, কিন্তু শুধু বালিটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা বুঝতে পারছো না সেটাকে রিপ্লেস করার চেষ্টা করবে। দ্যাট মিনস নিজের নোন ল্যাঙ্গুয়েজে এটাকে চলবে।
লাস্ট সেন্টেন্স হচ্ছে এবং এইভাবে সো মহায়জ্ঞ, সেই মহাযজ্ঞ শ্রেষ্ঠ অবশ্যই শ্রেষ্ঠ হয়েছিল। লেখান থেকে কমপ্লিট হলো। তো 4টা বা 5টা আমি টপিক বললাম, পরেও আমি যে আমি নোট করে রেখেছিলাম সেটা থেকে আরেকটু ডিটেলসে বলে দেবো যে কীভাবে রিপ্লেসমেন্টগুলো করতে হবে। স্টিল এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে।